হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাড়ন্তি মূলা পত্রে চেনা যায়, অর্থাৎ যে মূলো কেমন হবে, বড় হবে কি না তার পাতাই বলে দেয়। মর্নিং শোজ দি ডে, এটা সকাল আমাদেরকে বলে দেয় সারা দিনটা আমাদের কেমনভাবে কাটবে। একই রকমভাবে যে কথাটা আমি বারবার বলে এসেছি যে পশ্চিমবঙ্গের ভোট মানে তা রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের চেয়ে কোনো অংশেই কম নয়। এমনই একটা ভোট, অর্থাৎ এখন ভোটের কোনো নামগন্ধ নেই। 23 এপ্রিল 29 এপ্রিল ভোট আছে, এখনও এপ্রিল মাসও আসেনি। এখনও সেই হিসাবে ধরে নেন 25-26 দিনের বেশি বাকি আছে। তার মধ্যেই প্রথম ট্রেনিংয়ে যে ঘটনাটা ঘটলো, আমরা শিহরিত হচ্ছি, আমাদের হাড় হিম হয়ে যাচ্ছে। নদিয়ার রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর বয়েজ, যেটা হাঁসখালির মধ্যে পড়ে, সেই হাঁসখালির ভিডিওর দিকেই অভিযোগ যাচ্ছে। ভাবুন তো, একটা ভোট কর্মীদের ট্রেনিং, যে ট্রেনিংয়ে কিভাবে ভোট নিতে যাওয়া হবে, P-1 ডেতে কী হবে, তারপরে তার নানা রকম প্রসিডিওর্স, নানা রকম ফর্মস, নানা রকম তার প্রসিডিউরাল সিস্টেমস এটসেট্রা সেখানে ট্রেনিং দেওয়া হবে। কিন্তু তা না করে সেখানে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর প্রশংসা করা হচ্ছে। এই মুহূর্তে আমাদের কিন্তু মুখ্যমন্ত্রী কেউ নেই, কারণ এমসিসি লাগু হয়ে গেছে। মানে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রী নেই, এখন পুরোটাই হচ্ছে নির্বাচন কমিশনারের আন্ডারে। সেখানে ট্রেনিং সেন্টারে ভাবুন কতটা স্পর্ধা, ভাবুন একটা ট্রেনিং সেন্টারে একটা কোনো না কোনো একটা নির্দিষ্ট পার্টির সেখানে প্রোপাগান্ডা করার জন্য লোক এসে গেছে, যেটা সৈকত চ্যাটার্জি মহোদয়, যিনি মাথা উঁচু করে তার সব কিছু প্রতিবাদ করেছে। ওই যে একটা কথা আছে না, যে মানুষ হতে মানুষ আসে, বিরুদ্ধতায় হাত বাড়ায়, তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু সিদ্ধ দাঁড়ায়। একই রকম তফাৎ শুধু সিদ্ধ দাঁড়ায়। সৈকত চ্যাটার্জির মতো মাস্টারমশাইরা আছেন বলে আজকে এই ঘটনাটা ফাঁস হলো, নাহলে আমরা যদি এটাকে মেনে নিতাম তাহলে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটতো। এবং একথা বলা বাহুল্য, শুধুমাত্র নদিয়ার রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন নয়, সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ট্রেনিং সেন্টারে কিন্তু এই ধরনের কাণ্ড কারখানা হচ্ছে। কেউ আমরা মেনে নিচ্ছি, কেউ আমরা এটাকে মুখ খুলে বলতে পারছি না। ওই রাজা তোর কাপড় কোথায়, যেটা সৈকতবাবু দেখিয়ে দিয়েছেন চোখে আঙুল দিয়ে, যে রাজা তোমার কাপড় কোথায়, যেটা কিন্তু আমরা বলতে পারছি না। এবং যদি এই আবহ হয় তাহলে ভোটটা কীরকম হবে একটু আন্দাজ করে নেন। বুথের ভিতর কেমন থাকবে পরিস্থিতি, বুথের বাইরে কেমন হবে পরিস্থিতি, ক্যাম্পাসের বাইরে কেমন হবে পরিস্থিতি, রিসিভিং সেন্টারে কেমন হবে পরিস্থিতি, একটু আন্দাজ করে নেন। এটা ভাবতে আমার হাড় হিম হয়ে যাচ্ছে, এটা কেমন পরিস্থিতি হবে। মানে এটা যারা ফার্স্ট প্রিজাইডিং অফিসার তারা তো নিশ্চয়ই তো ভয় পাবে, যারা প্রথমবার নিযুক্ত হয়েছে ফার্স্ট প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, তারা তো নিশ্চয়ই আতঙ্কিত হবে। কিন্তু আমি এতবার ভোট করার পরেও যেন মনে হচ্ছে হাড় হিম হয়ে যাচ্ছে, যে এই যদি পরিস্থিতি হয়, যদি বাইরে থেকে গুণস নিয়ে এসে একজন মাস্টারমশাইকে, যিনি ট্রেনিং নিতে গেছেন, তিনি ভোটকর্মী, তিনি নির্বাচন কমিশনারের 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 26 নম্বর ধারা অনুযায়ী প্রিজাইডিং অফিসার নিয়োগ করা হয়। 27 নম্বর ধারা, 28 নম্বর ধারা অনুযায়ী তার ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, ফোর্থ পোলিং সেভাবে নিয়োগ করা হয়। তার মানে আইন আমাদের পেছনে আছে। 1951 সালে জনপ্রতিনিধিত্ব আইন, 1961 সালে জনপ্রতিনিধিত্ব আইন, এ সবই কি তাহলে খেল না? ভোট কর্মী মানে এই মুহূর্তে আমরা নির্বাচন কমিশনারের লোক, তারপরেও সেই ট্রেনিং সেন্টারের ভিতরে কোনো না কোনো একটা রাজনৈতিক প্রোপাগান্ডা চলছে। কারা করছেন এই ট্রেনিং দেওয়ার পিছনে, কারা কারা যুক্ত আছে সেটা ভাবুন। এবং এখান থেকে বাঁচার উপায় কি বলুন তো? আমি যে কথাটা বারবার বলে আসছি, এর আগে আমার ভোটের ভয়ঙ্কর যে অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তার মধ্যে আবারও আগেও বলেছি, এখনও বলছি, জাস্ট বুথের নামটা বলতে পারবো না, কারণ যেহেতু 1951 সালে জনপ্রতিনিধিত্ব আইনের 128 নম্বর ধারা আমাদের মাথায় থাকে। কিন্তু হাড় হিম করা আতঙ্ক
রাতের দুঃস্বপ্ন আমাদের ভোট করে আসার পরে আমরা 7 দিন 8 দিন 10 দিন ভালোভাবে ঘুমাতে পারি না। যে পরিমাণ এই 2011 সালের পর থেকে যে পরিমাণ ঘটনাগুলো আমাদের সঙ্গে ঘটে, কি যন্ত্রণায় মরিচে পাথরে নিষ্ফল মাথাকুটে, যন্ত্রণার যতুগৃহে ভোট করাতে হয়। কেন না, পঞ্চায়েত নিশ্চয়ই আপনারা জানেন, এর আগের পঞ্চায়েত ভোট 1274 ভোটার, আমার বুথে ভোটার 1274 জন। আমাকে একজন রাজ্য পুলিশ দিয়েছে। ভাবতে পারেন, কেন্দ্রীয় বাহিনী আছে, কিন্তু ওই যে একটা নিয়ম আছে না, যে যে রাজ্যে ভোট সে রাজ্যে কেন্দ্র বাহিনী আসবে, কিন্তু কেন্দ্র বাহিনীকে রাজ্য পুলিশের আন্ডারে কাজ করতে হবে। রাজ্য পুলিশের যিনি আছেন পদস্থ অফিসার, তারা রুট মার্চ করে নিয়ে যাবে কেন্দ্রীয় বাহিনীকে যেখানে যেখানে সমস্যা হচ্ছে। যদি রাজ্য পুলিশ মনে করে যে আমি ওখানে নিয়ে যাব না, তাহলে কেন্দ্রীয় বাহিনী কোনো কিছু করার নেই। এবং আপনারা ভাবলে অবাক হয়ে যাবে যে যে ব্যাপারটা নিয়ে বারবার অভিযোগ করেছি। আমি আনন্দবাজারে লিখেছি, বর্তমানে লিখেছি, যুগসংখ্যে লিখেছি, দি টেলিগ্রাফে লিখেছি, আমার ইউটিউব চ্যানেলে বলেছি, ফেসবুকে লিখেছি, কিন্তু ওই যে কেউ নেই, কিছু নেই, সূর্য নিভে গেছে, পটের ছবির মতো সুহাস্যা। সেই ভোট আসবে, মানে যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম, যে 1274 ভোটার, 3 টিয়ার ইলেকশন, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, একটা মাত্র রাজ্য পুলিশ আমাকে দিয়েছে। যদি 1274 জন ভোটার প্রত্যেকে একবার করে আমাদেরকে ফোঁ দিত, তাতে আমি উড়ে পালিয়ে যেতাম, তাতেই আমার মৃত্যু অনিবার্য হতো। আমি সেক্টর অফিসে ফোন করলাম, পুলিশ কন্ট্রোলে ফোন করলাম, পুলিশ হেডকোয়ার্টারে ফোন করলাম, ডিএমকে ফোন করলাম, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ফোন করলাম, মানে তার ডিস্ট্রিক্ট যে পুলিশ হেডকোয়ার্টারে ফোন করলাম, পুলিশ কন্ট্রোল লাইনে ফোন করলাম, সেক্টর অফিসারে ফোন করলাম, পুলিশ সেক্টর, সিভিল সেক্টর, সাব ডিভিশনাল সেক্টর ম্যাজিস্ট্রেট, এটসেট্রা এটসেট্রা, যত যান আমার জ্ঞান পর্যন্ত আমি ফোন করলাম। নৈব নৈব চো তথৈব চো তথৈব চো, আমাকে পুলিশ দেওয়া হলো না। ওই একটা পুলিশকে থুত্তুরে অন্ধপাচা নিয়ে আমাকে 1274 ভোটারকে ভোট করাতে হলো। যখন রাত বাজে 12টা, ভাবুন, রাত 12টা, যখন মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, তখনও আমার ভোটার লাইনে প্রায় 50-এর মতো ভোট দিয়ে দাঁড়িয়ে আছি। একটু বাস্তব পরিস্থিতি ভাবুন, আমার যারা আমরা প্রিজাইডিং অফিসার, কি যন্ত্রণার মধ্য দিয়ে আমরা ভোট করি। একটা বার ভোট করা মানে আমাদের কমসে কম 5 বছর আয়ু কমে যায়। এটা হয়তো আপনারা বিশ্বাস করবেন না, এটাকে যন্ত্রণা যতুগৃহে পড়ে এই ব্যাপারটাকে আমি স্বীকার করছি, যে কি যন্ত্রণা আমাদের পড়ে। একবার ভোট করলে 5 বছর আয়ু কমে যায় আমাদের। একটা পুলিশ নিয়ে রাত 12টার সময় তখনও 50 জন দাঁড়িয়ে আছে। তারপরে আমরা 12:30 1টার সময় ভোট শেষ করা হবে, জমা দেবো। যখন ভোর 6টা বাজে, চারদিকে রোদ বেরিয়ে গেছে, তখন আমরা ক্লান্ত শ্রান্ত হয়ে বাড়ি ফিরছি। তাহলে এই আবহে, যেখানে ট্রেনিং সেন্টারের ভিতরে এই সমস্ত প্রোপাগান্ডা চলছে, তার মানে ভেবে নেন ভোটটা কী হবে। এখান থেকে বাঁচার একমাত্র উপায় যে এই নিয়মটা পরিবর্তন করতে হবে, যে সেন্ট্রাল বাহিনীকে, মানে রাজ্য পুলিশের উপরে ভরসা করা যাবে না। সেন্ট্রাল বাহিনীকে কেন্দ্রীয়, মানে বুথের আগে পৌঁছে যেতে হবে। এবং যখনই কোনো প্রিজাইডিং অফিসারে ফোন করবে, সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশকে ফোন করা যাবে না। কারণ রাজ্য পুলিশ কীরকম হয় এটা আমরা সবাই জানি। কেন্দ্রীয় বাহিনী না এলে এই ভোট কিছুতেই হবে না। সেটা আমি 13 বারের প্রিজাইডিং অফিসার, এটা আমি যেটা বলছি এটা সাধারণ ব্যক্তি নন। আই এম স্ট্যান্ডিং বাই 13 টাইম প্রিজাইডিং অফিসার। আমি 13 বারের প্রিজাইডিং অফিসার। এই মাথায় এই সমস্ত ভোটের জিনিস আমার রক্তে মিশে গেছে, রক্তে। ভোটের সমস্ত কিছু নিয়ম কানুন, ফর্ম, উমুক হেন তেন সব আমাদের রক্তে মিশে গেছে। তারপরেও আমরা আতঙ্কিত হচ্ছি, তারপরেও আমাদের হাড় হিমে যাচ্ছে যে এই ভোটের দিনগুলো আমাদের কেমনভাবে কাটবে। ওই যে বললাম যে একমাত্র বাঁচার উপায় যে রাজ্য পুলিশের উপরে যদি কেন্দ্রীয় বাহিনীকে আবার সেই ভার দেওয়া হয় কনকারেন্ট লিস্ট অনুযায়ী, তাহলে এবারেও ভোটটা একটা প্রহসন, একটা ঠাট্টা তামাশার বিষয় হতে হবে। যতদিন না পর্যন্ত এই নিয়ম পাল্টাবে যে প্রিজাইডিং অফিসার যদি মনে করে সেন্ট্রাল ফোর্সকে ফোন করবে, সেন্ট্রাল ফোর্স সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশকে কোনো কিছু না বলে, রাজ্য পুলিশকে কথা না শুনে প্রিজাইডিং অফিসার, অর্থাৎ পিআরও টু সিআরপিএফ, পিআরও টু সিএপিএফ, পিআরও যিনি হবেন তিনি যদি ফোন করেন, সঙ্গে সঙ্গে যদি অ্যাকর্ডিং টু দি সিচুয়েশান ডাইরেক্টলি সিআরপিএফ পৌঁছে যাবে।
এই সিস্টেম বদল না হলে ভোট প্রক্রিয়া, আমি বলছি কোট আনকোট প্রহসন, একটা হাসির, একটা বিদ্রুপের বিষয়বস্তু হবে, যেটা সৈকত চ্যাটার্জি মহোদয়ের উপর দিয়ে গেছে, সেটা আমাদের উপর দিয়ে যেতে পারে, এবং মৃত্যুও আমাদের সামনে এসে উকি মারতে পারে, এবং হো হো করে যে হাসবে না, সেটাকে একবারে শ্রেয় বলে আমি এই মুহূর্তে বলতে পারি। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।